তো হেই ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করব সবাই ভালো আছেন। তো আজকে আমরা এক্সপ্লেন করছি হাউস অফ ফিউরি মুভিটা। আর এই মুভিটা বানানো হয়েছে খুবই সুন্দর একটা গল্প নিয়ে। যারা কুংফু পছন্দ করেন তাদের জন্য এই মুভিটা খুবই ইন্টারেস্টিং একটা মুভি। সো এই জন্য আমি বলবো ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য, আর নয়তো অনেক কিছুই মিস করে ফেলবেন। তো চলুন কথা না বাড়িয়ে শুরু করি আজকের ভিডিও। তো এই গল্পের শুরুতে আমরা দেখতে পারি ইউ নামের একটা লোককে, যে কিনা একজন মাসাজম্যান হিসেবে কাজ করত। তাছাড়া সে একজন স্পেশাল এজেন্ট প্রোটেক্টরও ছিল, যার মানে সে তার কুংফু স্টাইলের সাহায্যে বিভিন্ন স্পেশাল এজেন্টদেরকে প্রোটেকশন দিত। আর আজকে যখন সে মাসাজ করছিল তখন হঠাৎই তার গোপন রুম থেকে একটা কল চলে আসে, মানে তার মেইন হেডকোয়ার্টার থেকে সে একটা কল পায়। এই জন্য সেই লোকটাকে বিদায় করে দিয়ে যখনই তার গোপন রুমের মধ্যে গিয়ে কলটা রিসিভ করে, তখন সে জানতে পারে যে একটা স্পেশাল এজেন্ট বিপদে পড়েছে, তাকে দ্রুত গিয়ে তাকে সেভ করতে হবে। এই জন্য সে তার ড্রেস আপ পরে ফিটফাট হয়ে দ্রুত চলে আসে সেই জায়গায় যেই জায়গায় সেই এজেন্টকে আটকানো হয়েছে। এখানে এসে সে দেখতে পারে সেই এজেন্টকে একটা ডিশের সাথে বেঁধে ফেলা হয়েছে, আর যখনই তাকে নিনজারা দেখতে পারে তখনই নিনজারা তার উপরে আক্রমণ করে দেয়। তবে আমরা দেখতে পারি সে এতটাই স্ট্রং আর এতটাই ক্যাপেবল ছিল যে নিনজারা সবাই মিলেও তাকে কিছু করতে পারছিল না। সে এক এক করে সমস্ত নিনজাদেরকে শেষ করে দেয়। তো এরপরে পরদিন সকালবেলা যখন ইউ স্কুলে চলে আসে তার মেয়ে ন্যাটলিকে নেয়ার জন্য, তখন তার মেয়ে ন্যাটলি কোনোভাবেই তার বাবার সাথে যেতে চায় না। সে তার বাবার থেকে লুকিয়ে অন্যদিকে চলে যায়, কারণ তার মেয়ের এই জিনিসটাই পছন্দ হয় না যে ইউ সমস্ত লোকজনকে গল্প শোনানো শুরু করে। সে যেখানেই যায় সমস্ত লোকজনকে জড়ো করে একটা না একটা গল্প বলা শুরু করে। আসলে ইউ সবাইকে তার কুংফু স্টাইল সম্পর্কে বলতো, সে যে বীরত্বের সাথে কতগুলো ফাইট করেছে সেই ফাইটগুলো সম্পর্কে বলতো। তবে আমরা দেখতে পারি এই ব্যাপারগুলো কেউই এখানে বিশ্বাস করতো না, কারণ কুংফু স্টাইল তো দূরে থাক, সে নর্মাল কোনো ফাইট করে কারোর সাথে উইন করবে সেই রকমও তাকে দেখা যায় না। সে হচ্ছে বৃদ্ধ একটা লোক, তাছাড়া খুবই হ্যাংলা পাতলা। তো এরপর আমরা দেখতে পারি ইউর ছেলেকে, যার নাম হচ্ছে গিয়ে নিক। আমরা জানতে পারি নিক ছোটোবেলা থেকেই কুংফু প্র্যাকটিস করত, তাছাড়া সাঁতারের প্রতি তার একটা আকর্ষণ ছিল। তবে এখান থেকে যখন সে বাসায় ব্যাক করে তখন সে দেখতে পারে ন্যাটলি ফোনে আমার সাথে তার বয়ফ্রেন্ডের সাথে কথাবার্তা বলছে। কিন্তু নিক এসে সরাসরি রিমোটটা নিয়ে টিভির ভলিউম বাড়িয়ে দেয়, আর এই জন্য ন্যাটলি তার উপরে প্রচণ্ড রাগ করে। আর এই জন্য তাদের মধ্যে হয়ে যায় একটা বিশাল বড় ফাইট। এই ফাইট দেখার পরে আমার ছোটোবেলার কথা মনে পড়ে গেছে। ছোটোবেলায় আমি এমন করেই মারামারি করতাম। তবে যাই হোক, তখন এখানে ন্যাটলির বান্ধবী চলে আসে, আর ন্যাটলির এই বান্ধবীকে দেখার পরে তাদের এই কুকুর বিলার খেলা শেষ হয়। মানে ন্যাটলির বান্ধবী যেহেতু এসেছে এই জন্য এখন নিক চাইলেও আর ফাইট করবে না। এই জন্য যখন তারা শান্ত হয় তখনই এখানে ইউ চলে আসে খাবার দাবার নিয়ে, কারণ সে সবার জন্য আজকের ডিনার নিয়ে এসেছে। এখন এখানে যখন তারা খাবার দাবার খাওয়া শুরু করে তখন আবারও ইউ তার সেই কুংফুর কথা বলা শুরু করে। আর এই গল্প যেহেতু ন্যাটলি একেবারেই পছন্দ করে না, এই জন্য সে কোনো রকমের তাড়াহুড়ো করে তার খাবারটা শেষ করে দ্রুত সেখান থেকে রুমে ব্যাক করে। আর খাবার দাবার শেষ করে আমরা দেখতে পারি ইউ তার রুমে ব্যাক করে, যেখানে সে তার মৃত ওয়াইফের পিকচারটা দেখে নিজেকে একটু শান্ত করার ট্রাই করে, মানে একটু সাইলেন্ট হয়ে সে তার ওয়াইফকে স্মরণ করার ট্রাই করে আর কি। তো এরপরে পরদিন সকালবেলা যখন ইউ তার মেয়েকে নিয়ে স্কুলে ড্রপ করতে যাচ্ছিল তখন রাস্তার মধ্যেই ন্যাটলি তাকে বলে যে আজকে আমার বয়ফ্রেন্ড বাসায় আসবে, সো প্লিজ তাকে তুমি এই সমস্ত গল্প টল্প শুনিও না। তোমার এই ভোংবাং গল্প সে বিশ্বাসও করবে না আর আমাকে পাগল মনে করবে। যদিও আমার মতে এইটা শোনার পরে ইউর ন্যাটলিকে একটা বেল ট্রিটমেন্ট দেওয়ার দরকার ছিল, তবে সে এটা না দিয়ে সে সোজা চলে আসে তার কর্মস্থলে। তো এখানে যখন সে একটা ক্লায়েন্টকে মাসাজ করছিল তখন এখানে একটা ফর্মার CIA এজেন্ট রোকো চলে আসে। আসলে সে তার ছেলের সাথে এখানে মাসাজ নেওয়ার জন্য এসেছে, আর সে এখানে এসে গোপনে তাকে জিজ্ঞেস করে যে আমি এখানে একটা এজেন্ট বোবরেকে খুঁজছি। তবে এগুলো শোনার পরে ইউ তাকে বলে যে আমি না কোনো বোবরেকে চিনি, না আমি আপনাকে চিনি। আর তখন রোকো তাকে বলা শুরু করে তার গল্পটা। সে বলে যে হংকংয়ে আমাকে একটা মিশনে পাঠানো হয়েছিল, যেখানে 12টা ক্রিমিনালকে আমাকে খুন করতে হয়েছিল। তবে যখন সে সেখান থেকে কাজটা শেষ করে ব্যাক করবে তখনই অন্য একটা এজেন্ট বোবরে তাকে শ্যুট করে দিয়েছিল, আর এই জন্যই সে সারা জীবনের জন্য প্যারালাইজড হয়ে গেছে। এখন সে এই হুইল চেয়ার থেকে উঠতেই পারে না। এখন রোকো তাকে বলে যে আমি জানি যে বোবরের সন্ধান তুমিই জানো, আর তুমিই হচ্ছে গিয়ে তার প্রোটেক্টর। তবে এগুলো শোনার পরে ইউ তাকে বলে যে না, এগুলো আমি কিছুই জানি না, বোবরে কে আর আপনি কে এই ব্যাপারগুলোর আমি কিছুই জানি না। আর এটা শোনার পরে রোকো প্রচণ্ড রাগ করে তাকে বলে যে আচ্ছা ঠিক আছে, যদি তুমি না জানো তাহলে তো নাই জানলে, কিন্তু এখন তুমি দেখবে যে তোমার জীবনটা আমি কি করে জাহান্নাম বানাই। আর এইটা বলে সে তার ছেলেকে নিয়ে এখান থেকে চলে যায়। তো এরপরে রাতের বেলায় যখন ইউ বাসায় ব্যাক করে তখন এখানে ন্যাটলির বয়ফ্রেন্ড জ্যাসন চলে আসে। জ্যাসন এখানে একটা ফুল আর একটা শুয়োরের বাচ্চা নিয়ে আসে। তো এরপরে যখন তারা খাবার টেবিলে বসে তখন আমরা জানতে পারি জেসন হচ্ছে একজন মিউজিক আর্টিস্ট, আর এই জন্যই তাকে অনেক বেশি বাজাতে হয়।
আর এই বাজাবাজির অভ্যাসের জন্যই হয়তোবা ন্যাটলি তাকে পছন্দ করে নিয়েছে, কারণ ন্যাটলিকেও তো বাজাতে হবে। এখন খাবার দাবার শেষ করে ইউ গিয়ে শুয়ে তো পড়ে, তবে রোকোর ভয়টা তার মন থেকে যাচ্ছিল না। এই জন্য সে দ্রুত ঘুম থেকে উঠে রাতের বেলায় চলে আসে তার স্পা সেন্টারে। এখানে এসে সে যখন বসেছিল তখন তার মনের মধ্যে সেই ভয়টা কাজ করছিল, আর এই ভয়টা আসলেও সত্যি ছিল। আমরা দেখতে পারি রোকো তার 4টা স্পেশাল ফ্রেন্ডকে এখানে পাঠিয়ে দেয় তাকে আচ্ছা রকম ধোলাই করে নিয়ে যাওয়ার জন্য। আর এখানে যখনই তাদের মধ্যে ফাইট শুরু হয়ে যায় তখন শুরুর দিকে ইউ তো প্রচণ্ড জোশ নিয়ে তাদেরকে পেটানো শুরু করে, তবে ক্লান্তি নামেরও একটা জিনিস আছে। তাছাড়া 4 জনের বিপক্ষে সে হচ্ছে একা, সে কোনোভাবেই তাদের সাথে এই জন্য পারছিল না। তাকে আচ্ছা রকম ধোলাই করা হচ্ছিল, যদিও সে বারবার করে নিজেকে প্রোটেক্ট করার ট্রাই করছিল, তবে কোনোভাবেই সে কিছু করতে পারছিল না। আর যেহেতু ইউ একটু ক্লান্ত হয়ে গেছে, এই জন্য এই সুযোগটা নিয়ে তারা 4 জন তাকে ধরে আচ্ছা রকম ধোলাই করে ফাইনালি তাকে নিয়ে আসে রোকোর কাছে। আর রোকো এনেই তাকে মাসাজ দেওয়া শুরু করে আর ববরের লোকেশনটা জিজ্ঞেস করা শুরু করে। তবে যেহেতু ইউ নিজেই মাসাজ দেয়, এই জন্য এই মাসাজটা তার উপরে খুব বেশি একটা অ্যাপ্লাই হয় না, মানে এতে করে তার কিছুই যায় আসে না। সে তার মুখটা এখন পর্যন্ত বন্ধই রাখে। আর এইটা দেখার পরে রোকো তাকে এমন একটা ইঞ্জেকশন দেয় যেই ইঞ্জেকশনের জন্য সে হ্যালুসিনেট করা শুরু করে, সে সমস্ত কিছু দেখতে পারে। আর এই ঘোরের মধ্যে সে এইটা বলে দেয় যে ববরের সমস্ত ডিটেল ন্যাটলি আর নিকের 2টা লকেটের মধ্যে একটা চিপের মধ্যে আছে। আর তখন এদিকে চু নামের এই আঙ্কেল যখন ইউর মাসাজ সেন্টারে মাসাজ নেওয়ার জন্য আসে তখন সে এমন ভয়ঙ্কর অবস্থা দেখতে পারে। এটা দেখার জন্য সে দ্রুত নিককে ডাক দেয়, আর নিকও এসে যখন এই ব্যাপারটা দেখতে পারে তখন সেও পুরোপুরি শকড হয়ে যায়। তবে তখন সৌভাগ্যবশত সে এখানে একটা বাটন পেয়ে যায়, যেই বাটনটা একটা পিকচারের পেছনে লুকানো ছিল। আর যখন সে এটার মধ্যে প্রেস করে তখনই সে ফাইনালি ইউর সেই গোপন রুমটা পেয়ে যায়। আর এই গোপন রুমের মধ্যে সে সমস্ত এজেন্টদের ছবি, বিভিন্ন রকমের অ্যাওয়ার্ড, বিভিন্ন রকমের মিশনের খবর পেয়ে যায়। আর এই সমস্ত খবরগুলো দেখার পরে সে ফাইনালি বুঝতে পারে যে তার বাবা ছোটবেলা থেকে তাকে আর ন্যাটলিকে যেই গল্পগুলো শুনিয়ে বড় করেছে সেই সমস্ত গল্পগুলো ছিল সত্যি। সে একটা মিথ্যা কথাও বলেনি, যদিও তারা মনে করতো সেগুলো মিথ্যা। আর তখন এদিকে আমরা দেখতে পারি নেটলি স্কুলের একটা প্রোগ্রামের জন্য নিজেকে প্রিপেয়ার করছিল। তবে তখন এখানে রোকোর একটা ভয়ঙ্কর লোক চলে আসে যে কিনা তার উপরে আক্রমণ করে দেয়। তবে যতক্ষণে সে নেটলিকে ধরে নিয়ে যেত তার আগেই এখানে নিকও চলে আসে, আর নিক আর নেটলি দুজনে মিলে তার সাথে ভয়ঙ্কর রকমের ফাইট করা শুরু করে। তবে একটা পর্যায়ে গিয়ে তারা বুঝতে পারে যে এই ফাইটার হচ্ছে গিয়ে একজন প্রো প্লেয়ার, তারা কোনোভাবেই তার সাথে পারবে না। এই জন্য তারা দুজন সেখান থেকে দ্রুত পালিয়ে চলে আসে। তারা পালিয়ে আসে জেসনের কারের মধ্যে, আর জেসন তাদেরকে সোজা নিয়ে আসে তাদের বাসায়। তো এখানে নিক তাকে বলে যে আমাদের বাবা ছোটবেলা থেকে আমাদের যতগুলো গল্প শুনিয়েছে সেই সমস্ত গল্পগুলো সত্যি, আমি নিজের চোখ দিয়ে সব কিছু দেখতে পেয়েছি। আর এগুলো শোনার পরে ফাইনালি ন্যাটলির খারাপ লাগা শুরু হয়, কারণ সে তার বাবাকে বলদি মনে করেছিল। সে ছোটবেলা থেকেই তার বাবাকে এই জন্যই হেট করত। তবে যাই হোক, তখন জেসন তাকে একটা কাপড় দেয় যাতে করে এই কাপড়টা চেঞ্জ করে সে একটু কমফোর্টেবল ফিল করতে পারে। আর যখন সে বাথরুমে গিয়ে কাপড়টা চেঞ্জ করে তখন সে ফাইনালি দেখতে পারে তার লকেটের পেছনে একটা চিপ লুকানো। আমার মনে হয় সে প্রথমবার কাপড় চেঞ্জ করছে মনে হয়। এখন যখন সে এটা এসে নিককে দেয় তখন নিক এটা কম্পিউটারে কানেক্ট করে সমস্ত তথ্যগুলো জানার ট্রাই করে। সে জানার ট্রাই করে যে কী করে তার বাবাকে সে সেভ করতে পারবে। তবে যখন সে চিপটা লাগায় তখন দ্বিতীয় চিপটার জন্য এটা রিকোয়েস্ট করে, আর এইটার জন্য ফাইনালি সে বুঝতে পারে যে নিকের যেই লকেটটা ছিল সেটা তো তার কর্মস্থলেই পড়ে গিয়েছিল। এই জন্য সে আর নেটলি চলে আসে দ্রুত তার কর্মস্থলে সেই লকেটটা নেয়ার জন্য। আর এখানে ফাইনালি যখন তারা অনেক কষ্টে অফিসের মধ্যে গিয়ে লকেটটা নেয় তখন এখানে রোকোর সেই হিটম্যানগুলো চলে আসে যারা কিনা তাদেরকে আবারও মারার জন্য ট্রাই করে। এখন তারা দুই ভাই বোন তাদের ক্যারাটে স্টাইলের সাহায্যে ফাইনালি তাকে কোনোরকম এখানে কাট করে দেয়। তবে যখনই তারা চলে যাওয়ার ট্রাই করে তখনই এই মেয়েটার ফোনের মধ্যে একটা কল চলে আসে। আর যখনই নিক এই কলটা রিসিভ করে তখনই রোকো তাকে বলে যে দেখো, যদি তুমি তোমার বাবাকে সেভ করতে চাও তাহলে পরবর্তী 24 ঘন্টার মধ্যে সেই ভয়ঙ্কর ববরিকে নিয়ে তুমি আমার সামনে চলে আসবে, আর নয়তোবা তোমার বাবাকে আমি সেখানেই শেষ করে দেব। আর এগুলো শোনার পরে তারা দুই ভাই বোন দ্রুত চলে আসে তাদের বাসায়। আর সেই চিপগুলোকে কানেক্ট করে তারা ফাইনালি দেখতে পারে যে ববরে নামের সেই লোকটা আর অন্য কেউ না, সেটা হচ্ছে গিয়ে সেই বৃদ্ধ লোকটা যে কিনা একটু আগে মাসাজ করাতে এসেছিল, মানে চু নামের সেই লোকটা। আর এই সমস্ত ব্যাপারগুলো জানার পরে যখন তারা তাকে ধরতে যাবে তখনই আমরা দেখতে পারি জেসন তাদের দুই ভাই বোনকে একটা রুমের মধ্যে বন্দি করে দেয়। আর তখন আমরা আরও একটা ব্যাপার জানতে পারি যে জেসনও আসলে হচ্ছে একজন এজেন্ট প্রোটেক্টর। এখন সে চুকে প্রোটেকশন দিচ্ছে, এই জন্য এখন সে যে কোনো মূল্যে চুকে সেভ করবে আর ইউকে মরতে দিবে, কারণ এমনিতেও ইউ বৃদ্ধ হয়ে গেছে। এখন আমার কথা, চু কতটা জোয়ান আছে ভাই?
যাই হোক, তখন আমরা এই ব্যাপারটাও জানতে পারি যে জেসন নেটলির সাথে মিট এই জন্যই করেছিল যাতে করে সে চুকে সেভ করতে পারে, যাতে করে সে তার মিশনটাকে কমপ্লিট করতে পারে। এই জন্য এখন সে যে কোনো মূল্যে চুকে সেভ করবে আর ইউকে মরতে দিবে। তো এরপরে জেসন দ্রুত চলে আসে ববরির দোকানের মধ্যে, আর এখানে এসে সে তাকে সমস্ত ব্যাপারটা বলে দেয়। সে বলে দেয় ইউকে অন্য একটা এজেন্ট রোকো কিডন্যাপ করেছে, সো এরপরে পরবর্তীতে তোমার পালা, এই জন্য তুমি দ্রুত এখান থেকে পালিয়ে যাও। তবে এগুলো শোনার পরে ববরে তার দোকান আর তার গোদ নেয়া নাতিকে নিয়ে একটু বেশি টেনশনে পড়ে যায়। এই জন্য সে তার নাতির জন্য এখান থেকে যেতে চাচ্ছিল না। তবে যেহেতু জেসনের কাজ হচ্ছে গিয়ে তাকে যে কোনো মূল্যে প্রোটেকশন দেয়া, এই জন্য সে ফাইনালি সিদ্ধান্ত নেয় সে তাকে কিডন্যাপ করবে। তবে তখনই ববরে আঙ্কেল এখান থেকে দ্রুত পালিয়ে যায়। যদিও জেসন তাকে ফলো করা শুরু করে, তবে এই আঙ্কেল এতটাই চালাক ছিল আর সে এতটাই ভয়ঙ্কর ছিল যে সে লাফিয়ে লাফিয়ে সেখান থেকে পালিয়ে যায়। আর তখন এদিকে নিক আর নেটলি কোনো রকমে এয়ারবেন্ড দিয়ে বাইরে চলে আসে, আর ফাইনালি তারা ববরেকে সামনে পেয়ে তো যায়, তবে ববরে এখন রোকোর কাছে যাওয়ার জন্য রেডি না। আর এই জন্য ফাইনালি তারা দুই ভাই বোন তার বাবাকে সেভ করার জন্য হাঁটু গেড়ে বসে পড়ে। আর যখন ববরে দেখতে পারে ন্যাটলি তার সামনে হাঁটু গেড়ে বসেছে, তখন তার খুবই মায়া লাগে। আর এই জন্য ফাইনালি সে রোকোর কাছে যাওয়ার জন্য রাজি হয়ে যায়, কারণ একটা সময় ইউ তারও জীবন সেভ করেছিল, আর এখন যদি সে ইউর জীবনটা সেভ করতে না পারে তাহলে সেই প্রতিদান কোনোদিনও শোধ করতে পারবে না। আর তখন আমরা দেখতে পারি নিক রোকোকে কল দিয়ে এটা বলে দেয় যে আমরা ববরে আঙ্কেলকে নিয়ে খুব দ্রুতই তোমার কাছে আসছি। তো এরপরে বিকালবেলায় যখন তারা দুই ভাই বোন রোকোর আড্ডাখানায় চলে আসে, তখন তারা ববরেকে হ্যান্ডওভার করার আগে তার বাবাকে দেখার জন্য একটা রিকোয়েস্ট করে। আর ফাইনালি রোকো তাদেরকে তার বাবার অবস্থা দেখিয়ে দেয়। তার বাবাকে এমন একটা পাইপের মধ্যে বন্দি করা হয়েছে যেখানে মাত্র 8 মিনিট যদি অক্সিজেন না যায় তাহলেই তার মৃত্যু নিশ্চিত হয়ে যাবে। আর এগুলো দেখার পরে ফাইনালি রোকো ববরের সামনে চলে আসে, আর ববরেকে দেখার পরে কোনোভাবেই রোকো তার রাগকে কন্ট্রোল করতে পারছিল না। এই জন্য সে তার লোকজনকে অর্ডার দিয়ে বলে দেয় যে ববরেকে তো খুন করবেই, সাথে ইউ আর তার পুরো ফ্যামিলিকেও শেষ করে দাও। তবে আমরা দেখতে পারি এই তিনজন ছিল যার যার স্কেলে পুরোপুরি পারফেক্ট, এই জন্য কোনোভাবেই তাদের সাথে তারা পারছিল না। তারা তাদের স্কিল দিয়ে তাদেরকে আচ্ছা রকম ধোলাই করছিল। তবে এই ব্যাপারগুলো যখন রোকো দেখতে পারে, সে দেখতে পারে তার লোকজন হেরে যাচ্ছে, তখন সে অর্ডার দিয়ে বলে দেয় যে ববরেকে তোমরা ধরো, ববরেকে ধরে আমার মতো প্যারালাইজ করে দাও। তবে যখনই তাকে প্যারালাইজ করা হচ্ছিল তখনই এখানে নিক চলে আসে, আর ফাইনালি সে তার আঙ্কেলকেও সেভ করে ফেলে। আর তখন এদিকে নেটলি যখন তার বাবাকে সেভ করার জন্য সেই টিউবটা ভাঙতে যায়, তখনই এখানে রোকোর একটা চালা চলে আসে আর তার সাথে মারামারি করা শুরু করে। তবে কোনো রকমে তাকে ফেস করে যখন সে গিয়ে সেই টিউবটা ভাঙা শুরু করে, মানে সেই টিউবটার গ্লাসটাকে ভাঙার ট্রাই করে, তখন সে কোনোভাবে এটাকে ভাঙতে পারছিল না। সে যতভাবেই এটাকে পেটাচ্ছিল এটা কোনোভাবেই ভাঙছিল না। আর তখন ইউ তাকে একটা টেকনিকের ব্যাপারে বলে, যেই টেকনিকটা তাকে ছোটোবেলায় শেখানো হয়েছিল। আর এই টেকনিকটার সাহায্যে সে হাত দিয়ে এই গ্লাসটা ভেঙে ফেলে। মানে আমি বুঝলাম না, যেটা লোহা দিয়ে ভাঙছিল না সেটা হাত দিয়ে কি করে ভেঙে গেল, তাও হাতের মধ্যে কোনো সমস্যা হওয়া ছাড়াই। আর তখন এদিকে নিক ফেস করে একটা ছোট্ট বাচ্চার সাথে। যদিও এই বাচ্চাটা ছিল খুবই স্কিলফুল, তবে সে কোনোভাবে নিকের সাথে পারছিল না। ফাইনালি এই বাচ্চাটাও হার মেনে নেয়, আর নিক তাকে আচ্ছা রকম একটা ধোলাই করে সেখানে জীবিত ছেড়ে দেয়। আর এই ব্যাপারগুলো দেখার পরে রোকো প্রচণ্ড রাগ করে নিকের উপরে আক্রমণ করতে চলে আসে। সে নিকের উপরে আক্রমণও করে দেয়, তবে যতক্ষণে সে নিককে কিছু একটা করতো তার আগেই নিক খুবই শ্রদ্ধার সাথে তাকে সেখানে শুইয়ে দেয়। আর যাওয়ার আগে নিক তাকে বলে যায় যে যদি তুমি অসুস্থ না হতে তাহলে তোমাকে আমি এখানেই শেষ করে দিতাম, তুমি অসুস্থ এই জন্য তোমাকে ছেড়ে দিলাম। আর এইটা বলে সে দ্রুত চলে আসে তার বাবাকে সেভ করতে, আর তার বাবা ইউকে বাইরে বের করে দ্রুত তারা অক্সিজেন লাগিয়ে দেয়। আর এই জন্য ফাইনালি ইউ সেখানে সেভ হয়ে যায়। আর একটু পরে তারা সবাই মিলে আবারও তাদের বাসায় ব্যাক করে। আর এখন আমরা দেখতে পারি ইউর ছেলে মেয়ে তাকে খুবই ভালো করে বুঝতে পারে, এই জন্য তার সাথে আর কোনো ঝামেলা করে না। আর তখন জেসনও নেটলিকে আবারও পটানোর সিদ্ধান্ত নেয়। সে তার কাছে গিয়ে মাপ চেয়ে তাকে আবারও পটিয়ে ফেলে, কারণ শত হলেও তাকে তো বাজাতে হবে, তাই না? আর এমন একটা ইন্টারেস্টিং পয়েন্টে এই পুরো মুভিটা এখানে শেষ হয়ে যায়। তো যাই হোক, আমাকে কমেন্ট করে জানান কেমন লাগলো ভিডিও। এবার আমি একটু নতুনভাবে ট্রাই করলাম, আমি একটু ফানি ওয়েতে এক্সপ্লেন করার ট্রাই করলাম। যদি এই ওয়েটা আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। পরবর্তী মুভিগুলো আমি এমন করেই আনার ট্রাই করব। আর যদি ভালো না লাগে তাহলে সেটাও আমাকে কমেন্ট করে জানান, আমি তাহলে পরবর্তীতে আর এমন করে কন্টিনিউ করব না। আর যদি আমাদের চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে প্লিজ করে ফেলুন। আর আমাদের দেখা হবে অন্য কোনো ভিডিওতে অন্য কোনো একদিন। টিল দেন, টেক কেয়ার।